আমার ক্লাস না, কিন্তু আমাকে একটু আগে জানানো হয়েছে তোমাদের টিচার উনি বেশ অসুস্থ আজকে। একটু আগে কি পড়ানো হয়েছে তোমাদের? ইন্সপেকশন অফ দ্য অ্যাবডোমেন। ইন্সপেকশন অফ দ্য অ্যাবডোমেন। ওকে, আমরা তোমরা কি 5 মিনিট রেস্ট নিবা নাকি আমি একটু পরীক্ষা ওরিয়েন্টেড পড়াবো 5th ইয়ার। আমরা আজকের শফিউল্লাহ ভাই কি পড়াচ্ছেন গত সপ্তাহগুলোতে? স্যার ইউরিনারি রিপোর্ট পড়াইছেন না? ওকে, ফাইন। আমরা আজকে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি। আমি গতদিন তোমাদের পড়াইছিলাম ব্রঙ্কিয়াল কার্সিনোমার চেস্ট এক্সরে ফাইন্ডিংস, ক্লিয়ার, প্লাস ইনভেস্টিগেশন প্ল্যান, ঠিক কিনা? ক্লিয়ার? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। আমরা কি সেদিন এরকম পড়াচ্ছিলাম না ব্যাপারটা? আজকে ঠিক আছে তো? আমরা আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো পরীক্ষার সময় দুটো জিনিস তোমাদেরকে ফেস করতে হবে, হয় চেস্ট পেইন আর না হয় অ্যাবডোমিনাল পেইন। তোমরা যে 5th ইয়ার পরীক্ষা দিবা, 5th ইয়ার ফাইনাল, তখন তোমাদের লং কেস থাকবে না? লং কেস তো পরীক্ষা দিবা, আবার শর্ট কেস পরীক্ষাও দিবা। লং কেস যখন পরীক্ষা তুমি দিবা, তখন যে কোনো অ্যাবডোমিনাল কেস, মনে করো সিএলডি পাইলা, ল্যাকটিক আলসার ডিজিজ পাইলা, ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম পাইলা, তখন তোমাকে একটা বিষয় প্রায়শই ফেস করতে হবে, অ্যাবডোমিনাল পেইন। আবার রেসপিরেটরি সিস্টেম অথবা কার্ডিওভাস্কুলার সিস্টেম রিলেটেড পেশেন্ট পাইলে তোমাকে ফেস করতে হতে পারে চেস্ট পেইন, ঠিক কিনা? বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস? জি স্যার। এখন ধরো তোমার কাছে একটা রোগী আসলো, লং কেস, 5th ইয়ারের ফাইনালের, একটা পেপটিক আলসার ডিজিজ। তোমাকে তো রোগী বলবে যে আমার এটা গত 2 মাস থেকে অ্যাবডোমিনাল পেইন, বা গত 15 দিন থেকে অ্যাবডোমিনাল পেইন। কার্সিনোমা স্টমাক সার্জারিতে আসবে, সেখানে তোমাকে অ্যাবডোমিনাল পেইন এর কথা বলবে। এই যে এটা কি পেপটিক আলসারের পেইন, নাকি এটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস অথবা অ্যাকিউট এন্ড ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেইন, নাকি এটা বিলিয়ারি কোলিকের পেইন, নাকি রেনাল কোলিকের পেইন, নাকি অন্য কোনো মাসলেশনের পেইন, আমাকে কি এটাকে আলাদা আলাদা করতে হবে না? নেই, করতে হবে না। আমি বুঝাইতে পারছি কথাটা? অথবা ধরো তোমার চেস্ট পেইন আসলো, এটা কি এনজাইনার চেস্ট পেইন, নাকি এমআই চেস্ট পেইন, নাকি এটা অ্যাওর্টিক ডিসেকশনের চেস্ট পেইন, নাকি এটা পেরিকার্ডিয়াল পেইন, নাকি এটা ইসোফেজিয়াল স্পাজমের পেইন? আমাকে কি এটা আলাদা করতে হবে কিনা পরীক্ষার সময়? অবশ্যই হবে। আজকে আমরা কতদিন, আমি যখন আমার ক্লাস নিজের নিজস্ব ক্লাস ছিল, তখন আমি তোমাদেরকে পড়ানো শুরু করছিলাম ব্রঙ্কিয়াল কার্সিনোমার ইনভেস্টিগেশন প্ল্যান এবং এক্সরে ফাইন্ডিংস। আমার নেক্সট ক্লাস আমি পড়াবো টিউবারকুলোসিস। আজকে আমি বেসিক্যালি আমাদের শফিউল্লাহ স্যার অসুস্থ, ওনার অ্যান্টিজেন টেস্ট পজিটিভ আসছে, বিধায় আজকে শফিউল্লাহ স্যারের পক্ষ থেকে ক্লাসটা নিচ্ছি। আমাদের আজকের টপিকস হবে হাউ টু diagnose a case of or take the history of a case of abdominal pain or the chest pain. ধরো যে কোনো পেইন যখন আমরা ডেসক্রাইব করব, সেটা পেপটিক আলসারের পেইন হতে পারে, সেটা গ্যাস্ট্রিক
বিলিয়ারি কলিক হতে পারে, রেনাল কলিক হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, মাস্টেশনে পেইন হতে পারে, রেফার্ড পেইন হতে পারে। সবটাই কিন্তু আমি সক্রেটিসের আলোকে এক্সপ্লেন করব। ধরো তোমরা একটা জিনিস আমাকে বলো, যদি একটা পেপটিক আলসারের পেইন হয় সাইট হবে কি বলো তো? সাইট কি হবে? আমি কিন্তু 5th ইয়ারের লং কেসের অ্যাপ্রোচ পড়াচ্ছি। এপিগ্যাস্ট্রিক পেইনের সাইট কি হবে বলো? এপিগ্যাস্ট্রিক রিজন। এপিগ্যাস্ট্রিক রিজন। তাহলে পরীক্ষার সময় বলতে হবে স্যার এপিগ্যাস্ট্রিয়াম। আর যদি এটা বিলিয়ারি কলিক হয় কই হবে? বিলিয়ারি রাইট হাইপোকন্ড্রিয়াম। হাইপোকন্ড্রিয়াম হবে, অথবা এটা হতে পারে এপিগ্যাস্ট্রিক রিজন। যদি এটা রেনাল কলিক হয় তাহলে পরীক্ষার সময় বলতে হবে স্যার দিস কুড বি কেস অফ লয়েন পেইন। যদি এটা এপিগ্যাস্ট্রিয়াম, যদি এই পেইনটা এপিগ্যাস্ট্রিয়াম পার্ট অফ umbilical region and part of left hypochondrium কোনো থাকে, maybe এটা case of acute pancreatitis এর পেইন। আমরা কিন্তু মনে রাখতে হবে এরিয়ার উপর নির্ভর করে, পেইনের ডিস্ট্রিবিউশনের উপর নির্ভর করে আমরা কিন্তু ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে থাকি। তাহলে একটা পেইন থাকতে পারে পেপটিক আলসারের, সেই পেইনটাই আবার কিন্তু হতে পারে প্যানক্রিয়াটিসেরও পেইন, কারণ এপিগ্যাস্ট্রিয়াম শেয়ার করতেছে কিন্তু পেপটিক। আমাদের একটা প্যাড আছে না, স্টমাক প্যাড, অ্যানাটমিতে আমরা পড়ছি না? জি স্যার। সেখানে যে স্ট্রাকচার গুলো আছে সেই স্ট্রাকচার রিলেটেড যে সেন্সরি, তার যে নার্ভ সাপ্লাই আছে, সিলিয়াক প্লেক্সাস, তার উপর নির্ভর করে পেইন এবং তার রেডিয়েশন চিন্তা করতে হবে। এখন যখনই আমরা একটা সাইড চিন্তা করব তখন আমরা চিন্তা করব অনসেট। মনে রাখতে হবে পেপটিক আলসারের পেইনটা হবে গ্র্যাজুয়াল অনসেট, এবং পেপটিক আলসারের পেইনটা হবে নোয়িং পেইন। নোয়িংটা বানানো হবে, স্যাররা বানান জিজ্ঞাসা করে, বিভিন্ন সিনিয়র স্যাররা আসে, GNAWING, নোয়িং পেইন। পেপটিক আলসারের পেইনটা হবে, আমরা যারা হোস্টেলে থাকছি ছাত্র জীবনে এবং তোমরা যারা বিভিন্ন পর্যায়ে হোস্টেলে থাকছো, তারা খাওয়ার আগে একটা খাওয়ার ইচ্ছা সম্মত একটা ডিসকমফোর্ট বা পেইন ফিল করি অনেক সময় অ্যাবডোমেনে, করি না? জি স্যার। নোয়িং পেইন ফিল করি পেপটিক আলসার ডিজিজ। মনে রাখতে হবে পেপটিক আলসার ডিজিজ তো 2 ধরনের, একটা হচ্ছে ডিওডেনাল আলসার, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। যদি সেটা ডিওডেনাল আলসার হয়ে থাকে, দ্যাট মিন্স দ্যাট এটা রোগী বলবে খাবার, গ্যাস্ট্রিক আলসারে বলবে যেহেতু তার আলসার আছে, মিউকোসার ইরোশন থাকবে, মিউকোসার ডিসরাপশন থাকবে, খাবার খাইলেই পেটে ব্যথা পাবে। ডিওডেনাল আলসারের রোগী ইনভলভমেন্ট হয় খাবার না খাইলে তার ডিসকমফোর্ট হয়, অর্থাৎ পেইন্টের হবে দুটোতেই এপিগ্যাস্ট্রিয়ামে, একটা হবে খাবার আগে আর একটা হবে হচ্ছে খাবার পরে। তাহলে আমি যদি পেপটিক আলসারের অনসেট বললাম গ্র্যাজুয়াল, কিন্তু এই পেইনটাই যদি বিলিয়ারি কলিক হয় তাহলে হবে অফ এন্ড অন, and it would be gradually rapidly increasing। প্রশ্ন করবে স্যাররা অফ এন্ড অন হবে কেন? অফ এন্ড অন হবে কেন স্যার? কোলিক পেইন। হ্যাঁ, তারপরে আর কিছু কথা বলতে হবে। রেনাল কলিকের পেইনও কিন্তু হবে একই স্টাইলে র্যাপিডলি ইনক্রিজিং, বাট অ্যাকিউট প্যানক্রিয়াটিসের পেইন হবে সাডেন, সিভিয়ার। তাহলে তুমি যে বললা কলিক, হোয়াট ডু ইউ মিন বাই কলিক? কলিক মিন্স হলো টিউবুলার স্ট্রাকচারের পেইন। টিউবুলার যে স্ট্রাকচার হয় সেখানে একটা ওয়েভ কাজ করে। ওয়েভ মিন্স সিম্প্যাথেটিক ড্রাইভ এবং প্যারাসিম্প্যাথিক। ওয়েভ কথাটা বুঝো, একবার অফ হওয়া একবার অন হওয়া, অর্থাৎ ওয়েভ দিয়ে যায়। অর্থাৎ যখন স্যার ওয়েভটা অফ হয় পেইন ডিসকমফর্ট কম থাকে, আবার যখন কনস্ট্রিকশন হবে পেইন বাড়বে। দ্যাট মিন্স দ্যাট
রেনাল কলিক এবং বিলিয়ারি কলিকের পেইন, যেখানে টিউবুলার স্ট্রাকচার দিয়ে যাবে, যেমন বিলিয়ারি ট্রি, যেমন ইউরেথ্রা, এইখানের মধ্যে পেইন গুলো হবে র্যাপিডলি ইনক্রিজিং, এবং এই পেইন সাধারণত আগেরবার বলছিলাম পেপটিক আলসারে থাকে হলো নোয়িং পেইন, একটু আগে বলছি না কারেক্টারে কি বলছি, নোয়িং পেইন, কিন্তু বিলিয়ারি কলিক, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, রেনাল কলিক মোর অর লেস কনস্ট্যান্ট পেইন। আর পেপটিক আলসার ডিজিজে একটা হলো খাওয়ার আগে, একটা হলো খাওয়ার পরে, কিন্তু এখানে খাওয়ার আগে পরের সম্পর্ক থাকবে না। ইন কেস অফ রেনাল কলিক, ইন কেস অফ বিলিয়ারি কলিক, ইন কেস অফ এইসব ক্ষেত্রে পেইন গুলো থাকবে হচ্ছে র্যাপিডলি ইনক্রিজিং, রুগী ব্যথায় ছটফট করবে, যখনই ওয়েট কম হবে একটু সে রিলিফ পাবে, আবার তার ব্যথা শুরু হবে। আমরা যখন একটা সক্রেটিস চিন্তা করি তখন তার কিন্তু রেডিয়েশন চিন্তা করি। পেপটিক আলসার ডিজিজের পেইন সাধারণত রেডিয়েশন হতে পারে ইনটু ব্যাকে, কিন্তু বিলিয়ারি কলিকের পেইনও পরীক্ষার সময় প্র্যাকটিক্যালি কিন্তু রাইট হাইপোকন্ড্রিকে ব্যাকেও যায়, কিন্তু পরীক্ষার সময় বলতে হবে বিলো রাইট স্ক্যাপুলা। বিলো আমরা ব্যাক বলি, কিন্তু পরীক্ষার সময় স্পেসিফাই করতে হবে ইন কেস অফ বিলিয়ারি কলিক বিলো রাইট স্ক্যাপুলা। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেইনও ব্যাকে রেডিয়েট করবে, এবং ইন কেস অফ রেনাল কলিকের পেইন জেনিটালিয়া এবং মেডিয়াল সাইড অফ দ্য থাইয়ে রেডিয়েট করবে। প্রশ্ন একটা আছে এর মধ্যে থেকে, সেটা হচ্ছে পেপটিক আলসারের ডিজিজের পেইন, বিশেষ করে গ্যাস্ট্রিক আলসারের, কেন ব্যাকে রেডিয়েট করে? কেন ব্যাকে রেডিয়েট করে? স্টুডেন্টস বলো। তোমরা কি শুনতেছো কথা? ব্যাকে রেডিয়েট করার পিছনে কারণ কি? প্যানক্রিয়াটাইটিসের পেইন ব্যাকে রেডিয়েট করবে কেন? অথবা রেনাল কলিকের পেইন জেনিটালিয়া রেডিয়েট করবে কেন? অথবা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেইনও ব্যাকে রেডিয়েট করবে কেন? তাহলে এটা একটু তোমরা আমাকে অ্যাপ্লাইড অ্যানাটমি থেকে আনসারটা নেক্সট ক্লাসের শুরুতে দিবা। আনসারটা খুব সহজ, দেখাও আছে। সেকশন ইনারভেশনের জন্য জি সেম সেকশন ইনারভেশনের জন্য না, তা কোনটার ক্ষেত্রে বলতেছো? তুমি কি পেপটিক আলসারে ব্যাকে কেন যাবে? তুমি তো পরীক্ষার সময় ব্যাকে বলবা না, বলবা না স্যার রেডিয়েটস টু ব্যাক। কেন ব্যাকে রেডিয়েশন হবে? তোমার প্রশ্নের উত্তরটা আপ টু দ্য মার্ক আপাতত নিতে পারতেছি না, আরো ব্যাখ্যা লাগবে। নাকি নেক্সট ক্লাসে বলবা অ্যাপ্লাইড অ্যানাটমির বই দেখে? স্যার এখন বলে ফেল। হ্যাঁ বলে দেন। আমি তো আসলে জানি না, এই জন্য তোমাদের কাছে জিজ্ঞাসা করতেছি। জানলে কি আর জিজ্ঞাসা করতাম? স্যার আপনি তো সব জানেন স্যার। না 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 না, ব্যাপারটা এরকম না, কিন্তু তোমাদের কাছ থেকে জানতে যাচ্ছি, অনেক থেকে অ্যাপ্লাইড অ্যানাটমি বই পড়তেছি না, তো এই জন্য তোমাদের কাছ থেকে জানবো এই চারটা জায়গায় কেন এটা রেডিয়েট হয়। যেমন তোমরা বলো না অ্যাপেন্ডিসাইটিসের পেন প্রথমে হয় আম্বলিকাসে, পরে যায় রাইট আইলিয়াক ফোসা যায়, বলো না? কেন বলো? সেম সেগমেন্টাল ইনারভেশন। সেটাই বলি, কোন সেগমেন্টে ইনারভেশন? thoracic 12 thoracic 10 এর স্কিনে বা ডার্মাটোডিকাল ইনারভেশন হচ্ছে আম্বলিকাল রিজিয়ন। এই thoracic 10ই প্যানক্রিয়াসের অ্যাপেন্ডিক্সের সিম্প্যাথেটিক সাপ্লাই হচ্ছে T10। এই কারণে ইনিশিয়াল পেইনটা ফিল করে সে আম্বলিকাসে। এরকম করে করে এই চারটা জায়গায় আমরা জানবো কেন এবং কিভাবে। নাকি এটা স্টমাক বার্ডের ক্লোজ হওয়ার কারণে হয়, নাকি এটা রেফার্ড পেইন না, আসলে এটা ক্লোজ কানেকশনের কারণে পেইন। কেন এটা ব্যাকে যায়, কিভাবে যায়, আমরা নেক্সট ক্লাসের শুরুতে
তোমাদের কাছ থেকে জানতে পারবো। এই 4টা কেসে আমি কিন্তু ম্যাকলিওড পড়াচ্ছি তোমাদেরকে আজকে। 4টা কেসেই অ্যাসোসিয়েট সিমটম বলতে হবে, নট স্পেসিফিক। বিভিন্ন স্যাররা জিজ্ঞাসা করে, স্যার পেপটিক আলসার ডিজিজে বমি হতে পারে, ইন কেস অফ বিলিয়ারি কোলিকেও বমি হইতে পারে, অ্যাকিউট পেনক্রিয়াটাইটিসেও বমি হইতে পারে, রেনাল কোলিকেই বমি হইতে পারে। এখন প্রশ্ন হইলো, এই যে আমরা টাইমিং বলি না, সক্রেটিসের টাইমিং বলি, জি স্যার। ইন কেস অফ পেপটিক আলসার ডিজিজ টাইমিং এর সাথে কিন্তু রিমিশন থাকবে জড়িত। টাইমের সাথে কি জড়িত থাকবে? রিমিশন বা পিরিয়ডিসিটি। ইন কেস অফ পেপটিক আলসার ডিজিজ দেয়ার ইজ এ চান্স অফ পিরিয়ডিস, চান্স না, দেয়ার ইজ পিরিয়ডিসিটি। এই পিরিয়ডিসিটি হবে যেমন উইকস টু মান্থস। কিন্তু ইন কেস অফ বিলিয়ারি কোলিকে কোনো ফ্রিকোয়েন্সি বলবা বা ফ্রিকোয়েন্সি থাকে, পিরিয়ডিসিটি থাকবে না। পিরিয়ডিসিটি থাকবে ইন কেস অফ পেপটিক আলসার ডিজিজ। স্যারদের প্রিয় প্রশ্ন, পেপটিক আলসার ডিজিজের অ্যাসোসিয়েটেড সিম্পটমস বা টাইমিং এর ক্যারেক্টার, দিস ইজ পিরিয়ডিক পেইন স্যার। কিন্তু ইন কেস অফ বিলিয়ারি কোলিক এটা হবে ইননিউমারেট টাইমস, অসংখ্যবার পেইন। রোগী মিনিটে মিনিটে পেইন ফিল করবে, মুহূর্তে মুহূর্তে পেইন ফিল করবে, ভেরি এক্সক্রুশিয়েটিং পেইন, ইননিউমারেট। এগুলো কিন্তু আমি বইয়ের ভাষায় কথা বলতেছি, বইয়ে যেভাবে লেখা আছে এবং এভাবেই কথা বলতে হবে। ইন কেস অফ বিলিয়ারি কোলিক, ইন কেস অফ অ্যাকিউট পেনক্রিয়াটাইটিস, মুহূর্তে 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 রোগীকে অ্যাটাক করবে, রোগী বসতে পারবে না। এবং কিন্তু রেনাল কোলিকের পেইনটা রোগীকে একটু সময় দেবে, ডিসক্রিট প্যাটার্ন। পেইন ধরবে, রোগী ছটফট করবে, এরপরে আবার শান্ত হবে, আবার ধরবে। দিস ইজ কল্ড দ্য ডিসক্রিট টাইপ অফ পেইন। পেইনটা যদি ছটফট করে রোগী মুহূর্তে মুহূর্তে ধরতেছে, ইননিউমারেট পেইন ইন মিনিটস হবে। এটা হচ্ছে বিলিয়ারি কোলিক এবং অ্যাকিউট পেনক্রিয়াটাইটিসের পেইন। যদি এই পেইনটা কোনো বলবে, কোনো স্পেসিফিক সারা জিজ্ঞাসা করে, বলো তো বাবা কোন স্পেসিফিক টাইম ফলো করে কিনা এই ধরনের পেইন, বলবা মনে রাখতে হবে পেপটিক আলসার ডিজিজ কিন্তু আমাদের লং কেস থাকবে। সার্জারিতে তো মাস্ট, মেডিসিনেও থাকবে। তাহলে যদি রোগী বলে ক্ষুধা লাগলে পেটে ব্যথা করে, পেট খাইলে আরাম হয়, দিস ইজ ডিওড্রেনাল আলসারের পেইন, তাহলে এটা আমি তোমাকে স্পেশাল টাইমের কথা বললাম। কিন্তু অ্যাকিউট বিলিয়ারি কোলিকে এরকম কোন রোগীর কোনো আনপ্রেডিক্টেবল এসব কথা বলবে না। কিন্তু অ্যাকিউট পেনক্রিয়াটাইটিসের রোগী সাধারণত বলতে পারে হেভি ড্রিঙ্কিং এর পরে অ্যাকিউট পেনক্রিয়াটাইটিস বাড়তে পারে। অর্থাৎ অ্যালকোহলিক পেশেন্ট হেভি ড্রিঙ্কস করে আসছে, পেইন বেড়ে গেছে। মনে রাখতে হবে পেনক্রিয়াটাইটিসের ওয়ান অফ দা ইম্পর্টেন্ট 4টা রিস্ক ফ্যাক্টরের মধ্যে একটা হচ্ছে, এগুলো পরীক্ষার প্রশ্ন, কোলেলিথিয়াসিস। নাম্বার 2 হচ্ছে অ্যালকোহল। নাম্বার 3 হচ্ছে পোস্ট কোলেসিস্টেক্টমি স্ট্যাটাস। নাম্বার 4 হচ্ছে ইডিওপ্যাথি। 4টা কজ। রেনাল কোলিক বাড়তে পারে ফলোইং দ্য ফিচার্স অফ ডিহাইড্রেশনের পরে রেনাল কোলিক বাড়তে পারে। এগুলো কিন্তু বইয়ের কথা বলতেছি, প্র্যাকটিক্যালি কিন্তু 19-20 হতে পারে কথাটা, কিন্তু বইপত্র অনুসারে এভাবেই পরীক্ষার সময় উত্তর দিতে হবে। স্যার যে স্যার 4টা রিজন যে বলছিলেন কজ, স্যার এটা কোন অ্যালকোহলিক, কোলেসিস্টেক্টমি, কোলেলিথিয়াসিস, অ্যাকিউট পেনক্রিয়াটাইটিস, কোলেলিথিয়াসিস বা গলস্টোনস, অ্যালকোহল, পোস্ট কোলেসিস্টেক্টমি স্ট্যাটাস, এবং একটা হচ্ছে ইডিওপ্যাথিক। এটা হচ্ছে অ্যাকিউট পেনক্রিয়াটাইটিসের কজ। এটা এই প্রশ্নটা গতবার রিটেনে তোমাদের আসছে। স্যার 4 নাম্বারটা একটু আবার। ইডিওপ্যাথিক। হ্যালো কি স্যার 3 নাম্বারটা। রোগীর নাম বলো, পোস্ট কোলেসিস্টেক্টমি স্ট্যাটাস। নাম কি বললেন আপনার রোগীর? আজকে 18 নম্বর, 8টার সময় আসবে। 8টা। থ্যাংক ইউ। ডিয়ার স্টুডেন্টস, কি পড়াচ্ছিলাম বলো তো তোমাদেরকে? 4টা কজ। এখন একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি।
স্যাররা জিজ্ঞাসা করে পেপটিক আলসার একবার ব্যথা ধরলে কতক্ষণ থাকে, বলবা স্যার পেপটিক আলসার ডিজিজের পেইন থাকে 1/2 hour to 2 hours, কিন্তু in case of acute pancreatitis it will be present more than 24 hours or until the cause resolved. In case of biliary colic 4 থেকে 24 ঘন্টা, in case of renal colic 4 থেকে 24 ঘন্টা। এগুলো স্যার কিন্তু রিটেনেও আসবে। আবার বলি, in case of peptic ulcer disease pain will persist usually 1/2 hour to 2 hours. In case of কি পড়াচ্ছিলাম তোমাদেরকে, acute pancreatitis more than 24 রেনাল hours, কোলিক আর biliary কোলিকের কথা বলছিলেন যে 4 থেকে 24 ঘন্টা ইউজুয়ালি পারসিস্ট করে। তুমি যদি এর মধ্যে ইনজেকশন দিয়ে দাও, তুমি যদি ওষুধ দিয়ে দাও, তাহলে এটা ইন্টারভেনটা ডিসরাপ্ট হবে। এগুলো হচ্ছে ন্যাচারাল প্রসেস গুলো বলতেছে তোমাদের। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার biliary colic-এর সাথে কি স্যার খাবারের কোনো সম্পর্ক নাই, যে খাবার পর হতে পারে biliary colic বা এরকম কোনো সম্পর্ক নাই? এগুলো সম্পর্কে মতামত হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনকে যে ম্যাকলিওর, ঠিক আছে, সেটা বলছে যে আনপ্রেডিক্টেবল। কি বলছে? আনপ্রেডিক্টেবল, অর্থাৎ খাবারে বাড়তেও পারে, নাও বাড়তে পারে biliary colic। এই ব্যাখ্যাটা হচ্ছে এরকম, মনে করো একটা স্টোন এসে বসে আছে, সে তোমাকে বাইল পাস হতে দিচ্ছে না, এদিকে স্পাজম করতেছে, খাবার খাইলেও করবে, না খাইলেও করবে। আমি বুঝাইতে পারতেছি? এই জন্য এবারকার এডিশনের ম্যাকলিওডে এই ওয়ার্ডটা দিচ্ছে, তোমরা বলতে হবে যে পেইন এর স্পেশাল টাইমস ইজ আনপ্রেডিক্টেবল। তবে সার্জারি স্যাররা অনেকে বলে খাবার খাওয়ার সময় সাধারণত লিভার এবং এই biliary ট্রি দিয়ে অনেক ধরনের এনজাইম যায়, সেগুলো যাওয়ার সময় স্পাজমটা বাড়ায় দিতে পারে, বিশেষ করে কোলেসিস্টোকাইনিন এনজাইম। কিন্তু আমরা মেডিসিনের স্যাররা ম্যাকলিওড ফলো করব, আমরা বলবো দিস ইজ আনপ্রেডিক্টেবল। Am I clear to you? ধন্যবাদ স্যার। জি স্যার। এখন আমরা আরেকটা বিষয় পড়ি, সেটা হলো, আমি কি আজকে একটু চেস্ট পেইনে পড়াই দিব তোমাদেরকে, একটু সময়, অল্প সময়, এটা স্যার শেষ করে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হলে কতক্ষণ পেইন থাকবে? মোর দেন 24 আওয়ার্স। তুমি যদি ইন্টারভেন না করো, মনে করো তুমি ইনজেকশন দিলা, ট্রিটমেন্ট প্রোটোকল শুরু করলে, এগুলো কিন্তু আমি ন্যাচারাল হিস্ট্রি পড়াচ্ছি না। এখন আমরা পড়াচ্ছি এক্সারবেটিং ফ্যাক্টর, পারে কিভাবে, আবার হতে পারে রিলিভিং ফ্যাক্টর। সাধারণত পেপটিক আলসার ডিজিজ স্ট্রেস, স্পাইসি খাবার দাবার, অ্যালকোহল, এরপরে কোনো অ্যান্টি ইনফ্ল্যামেটরি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, পেইন কিলার, এগুলো খাওয়ার পরে পেপটিক আলসার ডিজিজ বেড়ে যেতে পারে। এবং biliary colic এর পেইন সাধারণত এই এক্সারবেটিক যখন হবে, তখন সে খাবারই খাইতে পারবে না। যখন বাউটস হবে, সে ভয়ে খাবে না, এত পেইন হবে biliary। প্যানক্রিয়াটিসের পেইন, অ্যাকিউট প্যানক্রিয়াটিসের পেইন অ্যালকোহলে বাড়ে, কারণ এটার প্রথম এবং অন্যতম কজ হচ্ছে অ্যালকোহল। অথবা শর্ত হলো, যখন রোগী বলবে আমার যখন ব্যথা বাড়ছে প্যানক্রিয়াটিস, আমি একেবারে খাইতে পারি না, খাইলেই ব্যথা বেড়ে যায়, এটার ব্যাখ্যা কি বলতো? কারণ হলো, আমি কি ব্যাখ্যা বলবো নাকি তোমরা ডেভিডসন দেখে উত্তর খুঁজবা? আমার মনে হয় তোমরা খুঁজো, তোমরা লাভবান হবে। আমি একটু বলেই দিই। না, ঠিক আছে, তুমি বলো, একজনে বলো, উত্তর বলো। স্যার প্যানক্রিয়াসটা ইনফ্লাম থাকে, তো এই জন্য স্যার যখন খাবার খাওয়ার পরে স্যার এনজাইম সিক্রেশনের জন্য স্যার ইয়ে হয়, মানে স্টিমুলেট হয়, তখন স্যার পেইন হয়। এটা হচ্ছে, তুমি আরেকটু ব্যাখ্যা বলতে হবে এভাবে স্যার, যে ইনফ্লামেড, এর আগে বলো তোমরা আমাকে, যে প্যানক্রিয়াটিসের রোগী সামনের দিকে ঝুঁকে থাকে মোহামেডান পজিশনের নাম শুনছো না, কথা শুনছো না? জি স্যার। কেন? স্যার এইটা এই প্যানক্রিয়াসটা ব্যাকে স্যার হচ্ছে, এটা যদি ইনফ্লাম, তো যদি না, এভাবে বললে ব্যাকের হবে সাথে না, লেগে আরেকটু থাকে, সুন্দর বলতে হবে। তো
রেট্রোপেরিটোনিয়ালি থাকে তো স্যার রেট্রোপেরিটোনিয়াল জি স্ট্রাকচার স্যার এই জন্য স্যার সামনের দিকে ঝুঁকে থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, রেট্রোপেরিটোনিয়াল অর্গান সামনের দিকে যদি মোমেন্টাম আইসা পড়ে তাহলে সে কিন্তু ঘষা খাবে না, সেন্সরি যেসব জায়গায় সেন্সরি আছে সে ঘষা খাবে না, রেট্রোপেরিটোনিয়াল থেকে তো প্যানক্রিয়াস, এই জন্য সে ইনফ্লেমড হইলেও পেইন ফিল করবে না। এই জন্য রোগী তার অর্গানটাকে বডিটাকে সামনের দিকে আগায় রাখতে চায়। তদ্রূপ ওই যে একুট পেনক্রিয়াটিসে তুমি পেইনের কথা বললা যে স্টুডেন্টটা, যাকে তুমি তাকে বলবা স্যার এগুলো ডাইজেস্টিভ এনজাইম আসে প্যানক্রিয়াস থেকে, পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলো স্যার অটোলাইটিক এবং এগুলো কিন্তু অটোডেস্ট্রাকটিভ এফেক্ট করে প্যানক্রিয়াসের উপরে, সে কিন্তু ছড়ায় যায় এবং এই জন্য স্যার তার পেইন সেন্সরি অ্যাক্টিভিটিটা প্যানক্রিয়াসের বাড়ে। এটা হচ্ছে প্যানক্রিয়াসের সেন্সরি হচ্ছে T9 এবং T10 এবং এই কারণেই স্যার রোগী পেইন এবং ডিসকমফর্ট ফিল করে খাওয়ার সাথে সাথে যখন এনজাইম সিক্রেশন হয়, এই কারণে রোগী স্যার ফিজিওলজিক্যালি এই কারণে রোগী খাইতে চায়। জি স্যার এখন কি পড়াচ্ছিলাম আমার একটু মনে করাই দাও। বলছিলেন চেস্ট পেইন পড়া না আমি কি পড়াচ্ছিলাম, প্যানক্রিয়াস পড়াচ্ছিলাম তাই তো। জি স্যার প্যানক্রিয়াসে আমরা এক্সারবেটিং ফ্যাক্টর পড়াচ্ছিলাম, আমরা পেপটিক অ্যাসিড পড়াইছি, আমরা বিলিয়ারি কলিক পড়াইলাম, রেনাল কলিকে এক্সারবেটিং ফ্যাক্টরটা আমাদের বইগুলোতে সরাসরি কিন্তু এক্সারবেটিং ফ্যাক্টর যে টার্মটা এখানে কোনো বক্তব্য রেনাল কলিকের ক্ষেত্রে রাখে না, আমরা বলবো না। রিলিভিং ফ্যাক্টরের ক্ষেত্রে একটা কথা আছে, রোগী অ্যাকিউট প্যানক্রিয়াটিসে বলতে হবে ফ্রন্ট সামনের দিকে ঝুঁকে থাকলে ব্যথা কম হয়, আমরা যাকে বলি সার্জারি সারা যাকে বলা হয় মোহামেডানস পজিশন, ঠিক আছে। আর বিলিয়ারি কলিকে অনেক সময় বমি করার পরে, পেপটিক আলসার বমি করার পরে অথবা অ্যান্টাসিড খাওয়ার পরে অনেক সময় রিলিফ হতে পারে পেইন। এবার আসি আমরা সিভিয়ারিটি। ইন কেস অফ biliary colic, acute pancreatitis এবং renal colic, all are severe, very severe. কিন্তু peptic ulcer disease ক্ষেত্রে বলতে হবে it may be mild to moderate. তাহলে আজকে আমরা তোমাদেরকে how to approach to diagnosing abdominal pain পড়ালাম চারটা জিনিস, peptic ulcer disease, biliary colic, acute pancreatitis আর পড়াইলাম হলো renal colic। খুব কঠিন নাকি বলো স্টুডেন্টরা? হ্যাঁ, তোমাদের একটা কাজ দেই আজকে সন্ধ্যার পরে। জি স্যার। দিব? সন্ধ্যার পরে তোমরা এখন কি করো? আমরা যারা সাধারণ মানুষ, খেট খাওয়া মানুষ, আমরা সন্ধ্যার পরে গিয়ে কাজ করি, তোমরা কি করো? নেটে ব্যস্ত থাকো নাকি তোমরা আমাদের সবচেয়ে ভদ্র ছেলেমেয়েরা, তোমরা কখনোই নেট ইউজ করো না, তাই না? ঠিক কিনা বলো? উত্তর দাও, বলো জি স্যার, আমরা তো নেট ইউজ করি না স্যার, বলো। প্রয়োজনে থাকলে নেট ইউজ করি স্যার আমরা। আর মেধাবী ছাত্র তোমরা আসলে। আচ্ছা তার বিভিন্ন সময় বিভিন্ন দরকার তোমরা আমাকে আজকে এই যে কথাটা পড়াইলাম, এই কথাটা কিন্তু আমি একটা বক্স তোমাদেরকে পড়াইছি, সেটা বলে দিই। আজকে তোমাদেরকে তোমরা আজকে ম্যাকলিওড খুলবা, ম্যাকলিওড খুলে এই ম্যাকলিওডের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে একটা বক্স আছে, আমি পেজ নাম্বারটা এই মুহূর্তে স্মরণ করতে পারতেছি না, ডায়াগনোজিং অ্যাবডোমিনাল পেইন নামে একটা বক্স আছে এবং এখান থেকে তোমার যে প্রশ্ন থাকবে রিটেনে এবং লং কেসে যে এখান থেকে তোমাকে জিজ্ঞাসা করা হবে 200% শিওর, 100% না। আমি কি পড়ালাম তোমাদেরকে এখন? ডায়াগনোজিং অ্যাবডোমিনাল পেইন এর বক্স পড়াইছে, ঠিক আছে? আজকে সন্ধ্যার সময় এটা পড়বা, পরে আমাকে জানাবা যে স্যার আমরা পড়ছি, ঠিক আছে? নেক্সট টপিকস আমরা পড়াই একটা বিষয়, পড়াবো না, একটু গল্প করি তোমাদের সাথে। আজকে গল্প করছি, আজকে কি তোমাদের পড়াচ্ছি বলো তো? না স্যার, আজকে তো গল্প হচ্ছে, তাই না? আমরা আরেকটা বিষয় পড়াই, হাউ টু অ্যাপ্রোচ টু এ চেস্ট পেইন। চেস্ট পেইন থাকতে পারে কটা বাচ্চা? 12:30।
আজকে কি পড়বা না নেক্সট সপ্তাহে চেস্ট পেইন পড়বো আমরা? নেক্সট সপ্তাহে, আচ্ছা অসুবিধা নাই। নেক্সট সপ্তাহে আমরা পড়বো approach to a chest pain, maybe a chest pain of angina, maybe a chest pain of MI, maybe a chest pain of aortic dissection, maybe a chest pain of esophageal spasm, maybe a chest pain of musculoskeletal pain, maybe a case of referred pain, maybe a chest pain of injury. হতে পারে না? কিন্তু আমার এবারকার যে তোমাদের 5th ইয়ার ফাইনালে রিটেন আসছে, how will you evaluate a case of chest pain? How to differentiate chest pain of angina এবং MI? এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের থাকবে। আসসালামু আলাইকুম। জি বল। আচ্ছা এখন জ্বর কেমন? বাচ্চা তার বয়স হলো আপনার সিরাপ CEF3DS, CEF3DS, CEF3 ফর। জি দেখো ইসলাম, আপনি দেন হচ্ছে সিরাপ CEF3 ফর্ট, এক চামচ করে 2 বার, আর সিরাপ নাপা 2.5 চামচ করে 3 বার। ঠিক আছে, থ্যাংক ইউ। জি যেমন ভাই, ঠিক আছে শুরু করি দেখো আজকে নাপা সাপোজিটরি ডেঞ্জেন। জি জি 125 নেই। জি থ্যাংক ইউ। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কোনো কোশ্চেন আছে? হ্যালো হ্যালো, আমাকে শুনতেছ? আমরা কি আজকে রেখে দিই এখানে? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। আশা করি আদাব, তুমি স্যার। ভালো থাকো। যে কোনো কোয়ারি, যে কোনো কোয়েশ্চেন পাচ্ছ না, আমাকে রিং করলে আমি উত্তর দিব, আমি তোমাদেরকে হেল্প করব। আমি চাই আমার স্টুডেন্টরা যেন সবাই পরীক্ষায় পাস করে, এবং আমার স্টুডেন্টরা যেন সবাই মানে তোমাদের যখন ক্লাস নিব আবার প্র্যাকটিক্যালি ওয়ার্ডে, তখন দেখবা আরো অনেক কিছু ক্লিয়ার হবে। আমি কিন্তু আমি মনে করি যে সহজ ভাষায় তোমাদেরকে যদি বলি, পরীক্ষার মধ্যে করে প্রস্তুতি নাও, পাস করা ইজি হবে। মেডিসিন ভাস্ট টপিকস, পড়তে হবে কনসাইজ ওয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আদাব স্যার। আসসালামু আলাইকুম।